হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। রুটিন অনুযায়ী অনলাইন ক্লাসে আবারও চলে এসেছি তোমাদের ক্লাস নেওয়ার জন্য। প্রথমেই চলে যাচ্ছি আজকের ক্লাসের স্লাইডগুলোতে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি অনার্স প্রথম বর্ষের 102 নাম্বার কোর্সের ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটি অ্যান্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের উপরে একটি ক্লাস কন্ডাক্ট করব। আর এই ক্লাসটি কন্ডাক্ট করছি আমি তিথি দাস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। তো চলো দেখে নিই ফার্স্টে আমাদের আউটলাইন গুলো, যে আজকে আমরা কি করব। আমরা গত ক্লাসে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন শুরু করেছিলাম এবং গত ক্লাসেরই ধারাবাহিকতায় আজকে আবারও আমরা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন নিয়ে পড়ব এবং সেক্ষেত্রে আজকে আমি জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের পার্ট 2 অর্থাৎ এর উপরে দ্বিতীয় ক্লাসটি কন্ডাক্ট করব এবং আজকের ক্লাসে তোমরা শিখতে পারবে মোমেন্ট জেনারেটিং ফাংশন এবং কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন। আমরা জানি যে প্রতিটা ডিস্ট্রিবিউশনেরই মোমেন্ট জেনারেটিং ফাংশন আছে, কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন আছে। জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনেও তার ব্যতিক্রম নয়। এই ডিস্ট্রিবিউশনের জন্য তোমার এমজিএফ এবং কেজিএফ আছে। তো গত ক্লাসে আমরা কিন্তু জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন শুরু করে সেখানে কি পড়েছিলাম, তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য একটু বলছি যেন তোমরা কন্টিনিউশনটা ধরতে পারো। গত ক্লাসে আমরা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন শুরু করে জিওমেট্রিক ভ্যারিয়েট কি, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনটা কোনটা এবং এটা ফর্ম কি, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন সাধারণত কোন কেসটাতে বা কি ধরনের সিচুয়েশনে আমাদের এই ডিস্ট্রিবিউশনটা অ্যারাইজ করছে সেটা দেখেছিলাম। পাশাপাশি আমরা সেই ডিস্ট্রিবিউশনটা ডিরাইভেশনটা কিভাবে এসছে সেটা দেখেছি। তারপর ওই ডিস্ট্রিবিউশন এই ডিস্ট্রিবিউশনটা অর্থাৎ জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি কিন্তু আমরা গত ক্লাসে দেখেছিলাম। শুধু তাই নয়, এছাড়াও আমরা এই ডিস্ট্রিবিউশনটা মিন এবং ভ্যারিয়েন্সও বের করেছিলাম। আশা করি তোমরা ক্লাসের যে রেকর্ড অংশটা তোমরা সেটা মনোযোগ দিয়ে দেখেছো। তো আজকেও আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে এবং মোমেন্ট জেনারেটিং ফাংশন এবং কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন কিভাবে বের করা হয় জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সেটা ভালো করে খেয়াল করবে। তো চলো চলে যাই। প্রথমেই আমরা যাব মোমেন্ট জেনারেটিং ফাংশনে। মোমেন্ট জেনারেটিং ফাংশন ডিরাইভ করার ক্ষেত্রে প্রথমেই আমরা একটা ভ্যারিয়েবল ধরে নিব এক্স, যেটা জিওমেট্রিক ভ্যারিয়েন্ট অর্থাৎ জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনে একটা ভ্যারিয়েবল এক্স আমরা ধরে নিচ্ছি যার প্যারামিটার হচ্ছে পি। তোমাদের কিন্তু গতদিন যখন আমি তোমার প্রপার্টি দেখিয়েছিলাম তখনই কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের প্যারামিটার একটি এবং সেটি হচ্ছে পি। তো দেখো প্রথমে আমি তাহলে পি প্যারামিটার সমৃদ্ধ জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের জন্য একটা র্যান্ডম ভ্যারিয়েবল এক্স ধরে নিচ্ছি অর্থাৎ একটা জিওমেট্রিক ভ্যারিয়েট আমরা ধরে নিচ্ছি। ধরে নেওয়ার পরে তাহলে আমাদের জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ফাংশনটা কি হবে, পি অফ এক্স ইকুয়াল টু পি কিউ টু দি পাওয়ার এক্স। তাহলে যদি আমরা এই এক্স এর জন্য মোমেন্ট জেনারেটিং ফাংশনটা লিখতে চাই, সেক্ষেত্রে মোমেন্ট জেনারেটিং ফাংশনটা আমার কি হবে, mxt ইকুয়াল টু এক্সপেকটেশন অফ e টু দি পাওয়ার tx। এটা তোমরা সবাই জানো যে মোমেন্ট জেনারেটিং ফাংশনের নরমাল যে ফর্ম সেটা হচ্ছে এক্সপেকটেশন অফ e টু দি পাওয়ার tx। এখন আমরা কি করব, এখন এই e টু দি পাওয়ার এক্সপেকটেশন e টু দি পাওয়ার tx এর এই সূত্রটা আমরা ভেঙে লিখব। কি লিখবো, কারণ আমরা e টু দি পাওয়ার tx এর এক্সপেকটেশন যেহেতু বের করছি, তাহলে সাম আপ অফ আপ টু এক্স অর্থাৎ এক্স এর উপর সাম আপ করবো যেহেতু e টু দি পাওয়ার tx এর এক্সপেকটেশন নিচ্ছি সেই জিনিসটা অর্থাৎ e টু দি পাওয়ার tx সাথে তার প্রবাবিলিটি ফাংশন। তো এক্সপেকটেশনের যে সূত্রটা তোমার মেইন যে সূত্রটা সেটা আমরা লিখে ফেললাম। এখন আমরা কি করব, এই যে আমাদের প্রবাবিলিটি অফ এক্স আছে অর্থাৎ জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের যে প্রবাবিলিটি ফাংশনটা, এখন আমরা এই পি অফ এক্স এর জায়গা এই ফর্মটা বসিয়ে দিব এবং আমরা জানি একটু আগে আমরা এখানে লিখেছি যে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ফাংশন হচ্ছে পি কিউ টু দি পাওয়ার এক্স।
তাহলে এই পি অফ এক্স এর পরিবর্তে হচ্ছে আমরা যে প্রবাবিলিটি ফাংশনের যে ফর্মটা এটা বসিয়ে দিব। তো চলো বসিয়ে দিই। তো বসিয়ে দিলাম, সাথে শুধু তাই নয়, বসানোর পাশাপাশি এই পি অফ এক্স এর ফর্মটা বসানোর পাশাপাশি আমরা এক্স এর যে রেঞ্জটা আছে সেই রেঞ্জটাও আমরা এখানে দেখিয়ে দিয়েছি। তো আমরা গত ক্লাসে অলরেডি পড়ে ফেলেছি এবং এখন আমরা জানি যে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের যে জিওমেট্রিক ভ্যারিয়েট এক্স আছে তার রেঞ্জ হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তো সেই রেঞ্জটাই আমরা এখানে বসিয়ে দিলাম। এরপরে আসো আমরা কি করব, এরপরে আমরা এই যে আমার পিটা আছে এই পিটা আমি বাইরে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এই যে ই টু দি পাওয়ার টি এক্স আছে এবং সাথে আমার কিউ টু দি পাওয়ার এক্স যে আছে এই দুটোকে আমি সূচকের সূত্রের মাধ্যমে কিউ ই টু দি পাওয়ার টি হোল টু দি পাওয়ার এক্স লিখবো। এটা আমরা কিভাবে লিখলাম, এখানে দেখো কিউ এর পাওয়ার আছে এক্স, তো এখানে এই যে দেখো কিউ দিয়েছি, পাওয়ার হচ্ছে এক্স, আর দেখো এখানে ই টু দি পাওয়ার টি এক্স আছে। সূচকের সূত্রানুসারে আমরা কিন্তু ই টু দি পাওয়ার টি এক্স কে অনায়াসে ই টু দি পাওয়ার টি হোল টু দি পাওয়ার এক্স, অর্থাৎ ই টু দি পাওয়ার টি কে নিয়ে এই ই টু দি পাওয়ার টি এর পাওয়ার হচ্ছে আমরা এক্স কিন্তু লিখতে পারি। তো সেক্ষেত্রে এখানে আমি সেটাই করেছি। তাহলে আমার কিউ এর পাওয়ারও এক্স আছে এবং ই টু দি পাওয়ার টি এইটার পাওয়ারও হচ্ছে এক্স আছে। তো দুটোকে আমরা একত্রে আমরা এখন লিখলাম যে কিউ ই টু দি পাওয়ার টি হোল টু দি পাওয়ার এক্স। এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে পরবর্তী স্লাইডে দেখব যে কিউ ই টু দি পাওয়ার এক্স, কিউ ই টু দি পাওয়ার টি হোল টু দি পাওয়ার এক্স এই ফর্মটার মধ্যে এক্স এর মান 0 1 2 3 ডট 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 এরকম করে হচ্ছে বসাবো। বসানোর পরে কি পাওয়া যায় সেটাই আমরা পরের স্লাইডে দেখব। তো দেখো আমরা কিন্তু মোমেন্ট জেনারেটিং ফাংশন যে ফর্মটা পেয়েছিলাম, অর্থাৎ যে সাম আপ করে এক্স এর মান 0 থেকে ইনফিনিটি করে যে ফর্মটা পেয়েছিলাম সেই ফর্মটাতে আমরা ক্রমান্বয়ে 0 1 2 3 এভাবে বসিয়ে দিয়েছি। এভাবে বসিয়ে দিয়ে এই ফর্মটা আমরা পেয়েছি। এখন আমরা কি করব, এই যে পাওয়ার আছে এই পাওয়ার গুলোর মান বসিয়ে দেখব যে আমার ফর্মটা কি আসে। তো চলো দেখি কি আসে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কিউ ই টু দি পাওয়ার টি এটা পাওয়ার আছে 0, তাই এই অংশটুকু 1 হয়ে গেছে। কিউ ই টু দি পাওয়ার টি এটা পাওয়ার আছে 1, তো কিউ ই টু দি পাওয়ার টি এটাই রয়ে গেছে। কিউ ই টু দি পাওয়ার টি এটার স্কয়ার এটা রেখেছি, আর এটার কিউব আছে এটাও রেখে দিয়েছি, প্লাস ডট ডট। এখন আমরা কি করব, এখন আমরা এই ফর্মটাকে দেখো আমরা চাইলে কিন্তু একটা সূত্রে ফেলতে পারি। ঠিক আছে, তো চলো দেখি। এই যে দেখো এখানে আমরা যদি এরকম ভাবি যে এই লাইনটাকে যে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট 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 এটা ভাবি, অর্থাৎ 1 প্লাস এক্স এর পরিবর্তে হচ্ছে এখানে কিউ ই টু দি পাওয়ার টি। কিউ ই টু দি পাওয়ার টি কে যদি আমি এক্স ধরে নিই তাহলে আমার ফর্মটা কি দাঁড়াচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট ডট ডট। এটা কিসের সূত্র নির্দেশ করে, এটা হচ্ছে 1 মাইনাস এক্স হোল ইনভার্স 1 এর সূত্র নির্দেশ করে। এখানে 1 মাইনাস এক্স এর জায়গায় আছে কিউ ই টু দি পাওয়ার টি হোল ইনভার্স 1। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো এক্ষেত্রে এখানে এই যে আমরা এই যে ফর্মটা পেয়েছি লাস্ট পি ইনটু 1 মাইনাস কিউ ই টু দি পাওয়ার টি হোল ইনভার্স 1, এটাই হচ্ছে মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। তাহলে মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনে গত ক্লাসে আমরা প্রপার্টির মধ্যে দেখেছিলাম যে ওখানে আমরা পেয়েছিলাম যে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশনের ফর্ম হচ্ছে পি ইনটু 1 মাইনাস কিউ ই টু দি পাওয়ার টি হোল ইনভার্স 1। আজকে আমরা মোমেন্ট জেনারেটিং ফাংশনের সেই ফর্মটা কিভাবে আসে সেটাই আমরা দেখে নিলাম। এখন আমরা দেখব কিউবিলিয়ান জেনারেটিং ফাংশন, সংক্ষেপে কেজিএফ। তো সেক্ষেত্রে আমার প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মোমেন্ট জেনারেটিং ফাংশন থেকে আমরা ধীরে ধীরে কিউবিলিয়ান জেনারেটিং ফাংশনের ফর্মটা বের করব। তো ফার্স্টেই আমরা মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন সেটা দেখে নিই। দেখো এখানে মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন বাই ডেফিনিশন আমরা জানি mxt ইকুয়াল টু হচ্ছে p ইনটু 1 মাইনাস কিউ ই টু দি পাওয়ার টি হোল ইনভার্স 1। এখন আমরা কি করব, এই যে এই ফর্মটাতে কিছুটা
হচ্ছে একটু রিসাইজ করব এই পুরো ফর্মটাকে, যেন আমরা ওখান থেকে পরবর্তীতে আমার কিউবিলেন্ট জেনারেটিং ফাংশনটা বের করতে সুবিধা হয়। তো ফার্স্টে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এখানে 1 আছে, এই 1 এর পরিবর্তে আমি p প্লাস কিউ লিখবো। আমরা জানি যে টোটাল প্রবাবিলিটির মান সবসময় 1 হয়, অর্থাৎ p প্লাস কিউ ইকুয়াল টু 1 হয়। তাহলে এই 1 এর পরিবর্তে এখানে যে 1টা আছে এটার পরিবর্তে আমরা অনায়াসে p প্লাস কিউ লিখতে পারি। তো চলো লিখে ফেলি। এই যে দেখো এখানে 1 এর পরিবর্তে আমি p প্লাস কিউ লিখেছি, আর বাকি যে অংশটুকু আছে সেটা এটার মতোই থেকে যাবে। এর পরবর্তী লাইনে এখন আমরা কি করব, এর পরবর্তী লাইনে আমরা এই যে কিউ মাইনাস কিউ ই টু দি পাওয়ার টি আছে, দেখো এখানেও কিউ আছে এখানেও কিউ আছে, এখান থেকে অনায়াসে কিন্তু আমরা কিউটাকে কমন নিয়ে ফেলতে পারি। তো এখান থেকে আমরা কিউটাকে কমন নিব। কিউ থেকে কমন নিলে আমার কি আসে, কিউটাকে কমন নিলে আমার আসে হচ্ছে এখানে যদি আমি কিউ কমন নিই তাহলে 1 মাইনাস ই টু দি পাওয়ার টি আসে। আর যদি আমি মাইনাস কিউ কমন নিই, অর্থাৎ মাইনাসটার সহকারে কিউ কমন নিই, তাহলে এই টার্মটা আমার আগে আসে আর এই টার্মটা আমার পরে আসে, কারণ আমি এখানে মাইনাস সহকারে কমন নিয়েছি। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমার এই ফর্মটা। তারপরে এই ফর্মটার মধ্যে আমি কিছু চেঞ্জ করব। কি চেঞ্জ করব দেখো, এখানে আমি এই যে পি এর সাথে গুণাকারে একটা ইনভার্স পোর্শন আছে, অর্থাৎ পি মাইনাস কিউ ইন্টু ই টু দি পাওয়ার টি মাইনাস 1 হোল ইনভার্স 1, অর্থাৎ ইনভার্সের যে পোর্শনটা এই পোর্শনটাকে আমি পি এর নিচে লিখবো। পি এর উপরে কিন্তু আমার ইনভার্স নেই, শুধু আছে এই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে অংশটা, এইটার উপরে শুধু ইনভার্সটুকু আছে। তো এইটার উপরে ইনভার্স মানে কি, যে এটা হচ্ছে তোমার ডিভাইডেশনের নিচে আছে, তো আমি এটাকে ডিভাইডেশনের নিচে লিখলাম। ঠিক আছে, এখন আমি করব কি, এই যে উপরে পি আছে এই পিটাকে যদি আমি ডিভাইডেশনের নিচে লিখতে চাই তাহলে আমার কি করতে হবে, 1 ডিভাইডেড বাই এই জিনিসটার নিচে হচ্ছে আমার পি চলে যাবে। আমি জাস্ট এই জিনিসটাই এখানে করেছি। তো দেখো, তো হচ্ছে অথবা তোমরা বিষয়টাকে এভাবেও বলতে পারো যে নিউমারেটর এবং ডিনোমিনেটরকে, অর্থাৎ লব এবং হরকে পি দ্বারা ভাগ করে। এখন আমি যদি হচ্ছে পিটাকে হচ্ছে জাস্ট উপরে না লিখে নিচে লিখতে চাই, তাহলে কিন্তু আমরা অনায়াসে ভাবে লিখতে পারি। তো হচ্ছে এটা লিখে ফেললাম। এখন আমরা করব কি, এই যে দেখো এই ডিভাইডেশনের এই ডিভাইডেশন উপরে 1 আছে, ঠিক আছে, ইটস ওকে। এর নিচের যে অংশে ডিভাইডেশনটা আছে এখানে আমরা একটু ভাগ করব। কিরকম ভাগ করব, এই যে পি এর সাথে পি কে ভাগ করব, পি এর সাথে পি কে যদি আমি ভাগ করি তাহলে আসে আমার কত, 1, আর এই মাইনাস তারপরে কি কিউ বাই পি, অর্থাৎ কিউ ই টু দি পাওয়ার টি মাইনাস 1 ডিভাইডেড বাই পি, অর্থাৎ কিউ বাই পি ইন্টু ই টু দি পাওয়ার টি মাইনাস 1। ঠিক আছে, তো এটা যদি আমরা করি সেক্ষেত্রে অর্থাৎ পি ডিভাইডেড বাই পি মাইনাস এই অংশটুকু ডিভাইডেড বাই পি যদি আমরা করি তাহলে আমরা কি পাই, চলো দেখি। দেখো সেক্ষেত্রে আমি পাই হচ্ছে 1 মাইনাস কিউ বাই পি ই টু দি পাওয়ার টি মাইনাস 1। এখন এই নিচের অংশটাকে, অর্থাৎ আমার হচ্ছে ভাগ করার পরে, অর্থাৎ হচ্ছে দুইটা ভাগে ভাগ করার পরে পি বাই পি এটার জন্য হচ্ছে 1, আর কিউ বাই পি ইন্টু ই টু দি পাওয়ার টি মাইনাস 1 এই দুইটা ভাগে ভাগ করার পরে এটাকে যদি আমি উপরে লিখতে চাই, এই যে এই ডিভাইডেশনের উপরে যদি আমি লিখতে চাই তাহলে আমার ওটা কি হবে, উপরে আসবে ইনভার্স হিসেবে চলে আসবে, কারণ এটা আমার নিচে ছিল। ঠিক আছে, তো দেখা গেল যে মোমেন্ট জেনারেটিভ ফাংশনের আমার যে ফর্মটা ছিল এটাকে আমি কিছু রিসাইজ করে এই ফর্মটাতে নিয়ে এসেছি। এই ফর্মটাতে নিয়ে আসা আমার কিছু উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া হচ্ছে এই ট্রান্সফরমেশনটা করা হয়নি। এই ট্রান্সফরমেশনটা করা হয়েছে আমার কিউবিলেন্ট জেনারেটিং ফাংশনটা বের করার হচ্ছে সুবিধার জন্য, হচ্ছে আমার কাজটাকে সহজতর করে দেওয়ার জন্য। এখন কিউবিলেন্ট জেনারেটিং ফাংশন kxt-টা কি, আমরা জানি যে কিউবিলেন্ট জেনারেটিং ফাংশন হচ্ছে মোমেন্ট জেনারেটিং ফাংশনের লগারিদম হচ্ছে কিউবিলেন্ট জেনারেটিং ফাংশন, অর্থাৎ মোমেন্ট জেনারেটিং ফাংশনকে যদি আমি লগারিদম নেই তাহলে আমরা কিউবিলেন্ট জেনারেটিং পাই, অর্থাৎ kxt
কে যদি আমি কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন জন্য ডিনোটেশন হিসেবে ব্যবহার করি, তাহলে kxt সমান সমান হবে log of mxt, অর্থাৎ মোমেন্ট জেনারেটিং ফাংশনের লগারিদমই হচ্ছে কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন। তো এটা দেখে নিলাম। এখন আমরা কি করব, এই যে আমার এখানে mxt টা আছে, এই ডিস্ট্রিবিউশনের জন্য আমি যে mxt টা, এই যে লাস্ট যে ফর্মটা বের করেছি, এখানে আমি লগের পাশে mxt এর পরিবর্তে এই যে mxt সমান যে এটা আমি হচ্ছে কিছুটা ট্রান্সফরমেশন করে যে ফর্মটা এনেছি, এখানে আমি সেটাই বসিয়ে দিব। চলো পরবর্তী স্লাইডে সেটা দেখি। এই যে দেখো, mxt এর পরিবর্তে আমি যে লাইনটা পেয়েছিলাম সেটা হচ্ছে এখানে আমি বসিয়ে দিলাম। mxt এর পরিবর্তে যে 1 মাইনাস কিউ বাই পি ই টু দি পাওয়ার টি মাইনাস 1 হোল ইনভার্স 1 এটা পেয়েছিলাম, এটা আমরা বসিয়ে দিয়েছি। এখন আমরা কি করব, এই যে এখানে আমার ভিতরে ই টু দি পাওয়ার টি আছে, এই ই টু দি পাওয়ার টি কে আমরা সূত্রে ভাঙবো। ই টু দি পাওয়ার টি এর সূত্র তোমরা অলরেডি বিভিন্ন জায়গায় পড়েছো। তো এই সূত্রে ভাঙার আগে হচ্ছে আমরা আরেকটা কাজ করে নিব, সেটা হচ্ছে এই আমরা এই যে লগের পাশে এই অংশটা যে ইনভার্স আছে, এটাকে আমি মাইনাস লগ অফ এটা লিখে নিব। তোমরা কিন্তু জানো যে কোনো কিছু ইনভার্সের যদি আমরা লগারিদম নিই, তাহলে কিন্তু সেটাকে আমি মাইনাস লগ অফ ওই টার্মটা লিখতে পারি। অর্থাৎ আবারও আমি বলছি, লগ অফ কোনো টার্মের ইনভার্স যদি আমরা নিই, লগ অফ কোনো টার্মের ইনভার্স যদি আমরা নিই, সেক্ষেত্রে মাইনাস সেটা সমান সমান আমরা লিখতে পারবো মাইনাস লগ অফ ওই টার্মটা। এখানে দেখো লগ অফ এই যে একটা টার্ম ছিল যেটার ইনভার্স দেওয়া ছিল, তাহলে পরের লাইনে হচ্ছে আমরা এটা অনায়াসে লিখতে পারছি মাইনাস লগ অফ এই পুরো টার্মটা। ঠিক আছে, তো এখন আমরা যেটা হচ্ছে একটু আগে বলছিলাম যে ই টু দি পাওয়ার টি, এটাকে আমরা ইচ্ছে করলে ভাঙতে পারি। তো এখন আমরা এটাকে সূত্রে ভেঙে দিব। তো চলো ভেঙে দিই। দেখো এই যে ই টু দি পাওয়ার টি কে আমরা ভেঙে সূত্র ভেঙে 1 প্লাস টি বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস টি স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস টি কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এই যে এখানে আমার মাইনাস 1 আছে, এই হচ্ছে সেই মাইনাস 1। এখন কিন্তু আমি দেখো আমার ই টু দি পাওয়ার টি এর সূত্রটা ভেঙে এখানে লেখার পরে এই মাইনাস 1টা যা ছিল সেটা দেওয়ার পরে কিন্তু প্রথমে একটা 1 আছে, এই লাস্টেও একটা মাইনাস 1 আছে। তাহলে আমরা কিন্তু চাইলে এই মাইনাস 1 আর এই যে প্লাস 1, এই 1টা আর এই 1টা কাটাকাটি করে দিতে পারি। তো আমরা পরের লাইনে এটাই করব যে এইটা আর এটা কাটাকাটি করে দিব। এখন কাটাকাটি করার পরে আমার কি লাইন আসে দেখি। কাটাকাটি করার পরে দেখো বাকি সবটুকুই ঠিক থাকে, এই যে 1 আর 1 কাটাকাটি চলে গিয়ে এই যে এই অংশটা শুধু আমার ব্র্যাকেটের ভিতরে রয়ে গেছে, আর বাকি অংশটুকু যেরকম ছিল সেরকমই হচ্ছে রয়ে গেছে। এখন দেখো আমরা হচ্ছে এখানে কি করেছি, লগ অফ 1 মাইনাস এক্স এর সূত্রে ভেঙেছি। এই যে কিউ বাই পি ইন্টু টি বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস টি স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস টি কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এই যে অংশটুকু আছে, এই অংশটুকু 1 মাইনাস এই অংশটুকুকে যদি আমরা এক্স ধরি, তাহলে কিন্তু অনায়াসে আমি লগ 1 মাইনাস এক্স এর সূত্রে কিন্তু এটাকে আমি ভাঙতে পারি। ঠিক আছে, এখানে পরবর্তী লাইনে আমরা হচ্ছে এটা কি ভেঙেছি লগ 1 মাইনাস এক্স। এখন দেখো সামনে কিন্তু একটা আমার মাইনাস আছে। হ্যাঁ, এখন লগ 1 মাইনাস 6 এর সূত্র কি? লগ 1 মাইনাস 6 এর সূত্র হচ্ছে মাইনাস এক্স, তারপরে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডট 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 এরকম করে প্রসিড করা হয়। তো এই অংশটাকে যদি আমরা হচ্ছে এক্স ধরি, তাহলে এই যে দেখো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আমরা লিখে ফেললাম। আর এই যে সামনে একটা মাইনাস আমাদের ছিল, এটা কিন্তু রয়ে গেছে। ঠিক আছে, তো লগ 1 মাইনাস এক্স এর সূত্রটা আমি এই যে সেকেন্ড ব্র্যাকেটের এখান থেকে শুরু করে পুরোটা ভাঙলাম। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে বাইরে যে একটা এক্সট্রা মাইনাস ছিল, এখন সূত্রে ভাঙার পরে ভিতরেও তো আমার মাইনাস আছে, তো এই বাইরের মাইনাসটাকে আমি প্রত্যেকটার ভিতরে দিই। প্রত্যেকটার ভিতরে যদি আমি দিয়ে দিই, তাহলে এই মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এই মাইনাসের সাথে এই মাইনাস মিলে প্লাস হয়ে যাচ্ছে, এই মাইনাসের সাথে এই মাইনাস মিলে প্লাস হয়ে যাচ্ছে,
এই মাইনাসের সাথে এই মাইনাস দিলে প্লাস হয়ে যাচ্ছে। তো এগুলা যখন প্লাস হয়ে যাবে তখন চেহারাটা কেমন আসে চলো দেখি। এই যে দেখো, এখন আমার প্রত্যেকটা টার্ম কিন্তু হচ্ছে পজিটিভ চলে এসছে, ঠিক আছে। আচ্ছা, এই গেল হচ্ছে আমার কিউমুলেন্ট জেনারেটিং ফাংশনের হচ্ছে ফর্মটা আমার আসলো। তো এখন আমরা কি করব, আমরা এর আগে যে ডিস্ট্রিবিউশন গুলো আমরা পড়েছি সেই ডিস্ট্রিবিউশনে কিন্তু আমরা দেখেছি যে সাধারণত কিউমুলেন্ট জেনারেটিং ফাংশনের ক্ষেত্রে আমরা কতগুলো কিউমুলেন্টস বের করি। ফার্স্ট কিউমুলেন্ট, সেকেন্ড কিউমুলেন্ট, থার্ড কিউমুলেন্ট, ফোর্থ কিউমুলেন্ট। সাধারণত ফোর্থ কিউমুলেন্ট পর্যন্ত আমরা 4টা কিউমুলেন্ট বের করে থাকি এবং সেক্ষেত্রে প্রথম কিউমুলেন্ট হয়ে থাকে এই t/1 ফ্যাক্টোরিয়ালের কোএফিশিয়েন্ট, সেকেন্ড কিউমুলেন্ট হয়ে থাকে হচ্ছে t²/2 ফ্যাক্টোরিয়ালের কোএফিশিয়েন্ট, আর হচ্ছে থার্ড কিউমুলেন্ট হয়ে থাকে t³/3 ফ্যাক্টোরিয়ালের কোএফিশিয়েন্ট। তারপর হচ্ছে ফোর্থ কিউমুলেন্ট হয়ে থাকে t⁴/4 ফ্যাক্টোরিয়ালের কোএফিশিয়েন্ট। এখন দেখো এখানে যে ফর্মটা আমার আছে এখানে কিন্তু t/1 ফ্যাক্টোরিয়ালের কোএফিশিয়েন্ট, এখানে এই যে বাইরে যেটা আছে সেটা t²/2 ফ্যাক্টোরিয়ালের কোএফিশিয়েন্ট যদি আমরা নেই সেক্ষেত্রে কিন্তু দেখো এখানেও একটা অংশ আছে, এখানেও একটা অংশ আছে। সেক্ষেত্রে আমরা যখন কিউমুলেন্টের হচ্ছে কিউমুলেন্ট গুলো আলাদা করে বের করব তখন কিন্তু আমার এই কোএফিশিয়েন্ট গুলা হিসাবে আসবে, ঠিক আছে। তো আর এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, এটা কিন্তু তোমরা খেয়াল করবে এই কোএফিশিয়েন্ট গুলা বের করার ক্ষেত্রে তোমরা অনেকেই হচ্ছে বলো বা হচ্ছে দেখা যায় ভুল করো যে কি ব্যাপার এখানে t²/2 এর কোএফিশিয়েন্ট t²/2 t²। তো সেক্ষেত্রে কেন সেটা আসে না, এখানে একটু খেয়াল করে দেখবে এই যে এই টার্মটা এটা কিন্তু আমার স্কোয়ার টার্ম। যখন আমি এটাকে স্কোয়ার টার্মে ভেঙে ফেলবো, ভেঙে ফেলার পরেই কিন্তু সেটা q²/2 t² এর সাথে গুণ হবে। এখন দেখো t/1 ফ্যাক্টোরিয়াল এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে আমার কি হয়ে যায়, t² হচ্ছে এই টার্মটা কিন্তু সেক্ষেত্রে স্কোয়ার হয়ে যায়। সেক্ষেত্রে তোমরা কিন্তু খেয়াল রাখবে যে এটা কিন্তু t² হয়ে যায়, তখন কিন্তু এটার সাথে যখন q²/2 t² গুণ হয়ে যাবে তখন কিন্তু সেটার t এর কোএফিশিয়েন্ট থাকবে না, t² কোএফিশিয়েন্ট হয়ে যাবে। তো যাই হোক, এই বিষয়গুলো হচ্ছে তোমরা যখন ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করার ক্ষেত্রে কিন্তু তোমাদের এগুলা হচ্ছে একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো চলো এখন হচ্ছে k1 অর্থাৎ কোএফিশিয়েন্ট অফ t/1 ফ্যাক্টোরিয়াল। সেক্ষেত্রে এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই যে এখানে এই যে k1 অর্থাৎ কোএফিশিয়েন্ট অফ t/1 ফ্যাক্টোরিয়াল যেটা, সেটা কিন্তু সেটার যে মানটা আসে সেটা কিন্তু আবার আমার মিন নির্দেশ করে থাকে। আমরা কিন্তু গত ক্লাসে হচ্ছে মিন বের করেছিলাম জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের জন্য মিন। এখানে এই যে কোএফিশিয়েন্ট অফ t/1 ফ্যাক্টোরিয়াল যখন আমরা ক্যালকুলেট করে এখান থেকে বের করব, যে ফর্মটা পাবো সেটা কিন্তু এই জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনেরই হচ্ছে মিন নির্দেশ করবে। গত ক্লাসে যে মিনটা আমরা বের করেছিলাম ওটা ছিল আমার ডিরেক্ট ওয়েতে মিন, অর্থাৎ হচ্ছে সরাসরি ডিস্ট্রিবিউশন থেকে মিন বের করার হচ্ছে ওটা সরাসরি প্রসেস ছিল। এখন অনেক সময় হয়তো তোমাদের পরীক্ষার সময় এরকম আসতে পারে যে ডিরাইভ দ্য কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন ফর জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, হেন্স ফাইন্ড মিন এন্ড ভ্যারিয়েন্স, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন দেখানোর জন্য প্রথমেই তোমার মোমেন্ট জেনারেটিং ফাংশন আনতে হবে। আর সেক্ষেত্রে আরেকটা জিনিস বলি, তোমাদের কিন্তু যদি শুধুমাত্র কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন বের করতে বলে এবং সেখান থেকে মিন বের করতে বলে, তোমরা কিন্তু দেখেছো যে আজকের স্লাইডে আমরা কিন্তু ফার্স্টে মোমেন্ট জেনারেটিং ফাংশন বের করেছিলাম, তারপরে কিন্তু কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন বের করেছি। তোমার যদি পরীক্ষার হলে শুধু কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন বের করতে আসে, তোমার কিন্তু মোমেন্ট জেনারেটিং ফাংশন পুরোটা বের করে তারপরে কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন বের করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে তোমরা আজকে যে ক্লাসটা যখন আমি হচ্ছে কিউমুলেন্ট জেনারেটিং ফাংশনের যে স্লাইডটা শুরু করেছিলাম সেখানে কিন্তু প্রথমেই আমি লিখেছিলাম যে বাই ডেফিনিশন উই নো দ্য মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন ইজ ওবু, ঠিক আছে। আমি কিন্তু মোমেন্ট জেনারেটিং ফাংশনটা সরাসরি লিখেছিলাম, তারপর সেই মোমেন্ট জেনারেটিং ফাংশনটাকে কিছুটা ট্রান্সফরমেশন করে হচ্ছে একটা ফর্ম এনেছি, সেই ফর্ম থেকে হচ্ছে আমি লগারিদম নিয়ে কিউমুলেন্ট জেনারেটিং ফাংশনটা এই যে বের করলাম, ঠিক আছে। তোমরাও কিন্তু এটাই করবে।
কিন্তু যদি আবার পরীক্ষার হলে এরকম থেকে থাকে যে ফাইন্ড দ্য মোমেন্ট জেনারেটিং ফাংশন অ্যান্ড কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন হচ্ছে, অথবা যদি এর সরি আমি কোশ্চেনটা আবারও বলছি, তোমাদের যদি কোশ্চেনটা এরকম থেকে থাকে যে ফাইন্ড দ্য মোমেন্ট জেনারেটিং ফাংশন ফর অ্যান্ড ফর জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন হেন্স ফাইন্ড কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন, তখন কিন্তু তোমাদের মোমেন্ট জেনারেটিং ফাংশন পুরোটা ডিরাইভ করে দেখাতে হবে। পুরোটা ডিরাইভ করে দেখার পরে ওখান থেকে তুমি হচ্ছে ওই যে ট্রান্সফরমেশনটুকু করেছিলাম মোমেন্ট জেনারেটিং ফাংশনের যে মেইন ফর্মটা, ওইটার যে কিছুটা ট্রান্সফরমেশন করে লগারিদম নিয়ে কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন এনেছি, সেই জিনিসটা পুরোটা করতে হবে। অর্থাৎ মোমেন্ট জেনারেটিং ফাংশন পুরোটা ডিরাইভ করে ওইটার কিছু ট্রান্সফরমেশন করে সেটার লগারিদম নিয়ে কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন বের করতে হবে। আর যদি তোমাকে সরাসরি পরীক্ষায় বলে যে ফাইন্ড কিউমুলেন্ট জেনারেটিভ ফাংশন ফর জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, সেক্ষেত্রে তোমার মোমেন্ট জেনারেটিভ ফাংশন পুরোটা বের করা লাগছে না। মোমেন্ট জেনারেটিভ ফাংশন তোমরা সরাসরি লিখতে পারবে যে উই নো মোমেন্ট জেনারেটিভ ফাংশন ডট ব্লা ব্লা ব্লা, এটা তো সেখান থেকে ট্রান্সফরমেশন করে কিউমুলেন্ট জেনারেটিভ ফাংশন তোমরা করতে পারবে। ঠিক আছে, তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। কারণ পরীক্ষার হলে তোমরা এগুলা সব হচ্ছে যখন আমরা ক্লাসগুলো নেই, যেহেতু এগুলা হচ্ছে একটা ধারাবাহিক ভাবে থাকে, তো দেখা যায় তোমরা হচ্ছে তখন পরীক্ষার হলে গিয়ে হচ্ছে একটু পাজল হয়ে যাও যে কোন অংশটা থেকে বা কোন জায়গাটা থেকে শুরু করবো। ঠিক আছে, তো আশা করি এখন তোমাদের আর সেই প্রবলেমটা হবে না। তো হচ্ছে যেই অংশটাতে ছিলাম, চলো সেই অংশটাতে হচ্ছে এখন আবার দেখি যে ফার্স্ট কিউমুলেন্ট বের করছিলাম আমরা, কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন। এই যে কিউমুলেন্ট জেনারেটিং ফাংশনের ফর্মটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো এখন হচ্ছে আমি ফার্স্ট কিউমুলেন্টটা বের করব। এই k1 হচ্ছে ফার্স্ট কিউমুলেন্ট। আচ্ছা, তো ফার্স্ট কিউমুলেন্ট কি কোএফিসিয়েন্ট অফ t/1 ফ্যাক্টরিয়াল, যেটার মান যেটা হবে সেটা আবার মিনো ডিনোট করবে। তো সেটা কি হবে দেখো, t/1 ফ্যাক্টরিয়াল এর কোএফিসিয়েন্ট, অর্থাৎ t/1 ফ্যাক্টরিয়াল এর সাথে গুণাকারে যা আছে সেটাই হচ্ছে কোএফিসিয়েন্ট অফ t/1 ফ্যাক্টরিয়াল। তো আসো দেখি t/1 ফ্যাক্টরিয়াল এর সাথে এটা কি আছে, q/p আছে। তো q/p হলো, এখানে যদি তোমরা বলো যে ম্যাডাম এখানেও তো t/1 ফ্যাক্টরিয়াল আছে দ্বিতীয় টার্মটাতে, এটার সাথে অংশটা কেন আসলো না? তোমাদেরকে আবারও বলছি, একটু আগেও আমি বলেছি যে t/1 ফ্যাক্টর, এটা খেয়াল করবে এটা কিন্তু স্কোয়ার টার্ম। তো এটাকে যদি আমি ভাঙি সেক্ষেত্রে একটা টি স্কোয়ার হয়ে যাবে, সেক্ষেত্রে এই অংশটা আমার t/1 ফ্যাক্টোরিয়ালের হচ্ছে কোএফিসিয়েন্ট হিসেবে কিন্তু আসবে না। ঠিক আছে, তো q/p যেটাকে আমি হচ্ছে ফার্স্ট কিউমুলেন্টকে আমি v1 প্রাইম দ্বারাও ডিনোট করতে পারি, যেটা কিনা মিন ডিনোট। তো কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন হেন্স ফাইন্ড মিন, এটা আমরা পেয়ে গেলাম। তো এরপরে চলে আসো সেকেন্ড কিউমুলেন্ট, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ t²/2 ফ্যাক্টোরিয়াল। তো t²/2 ফ্যাক্টোরিয়ালে যদি আমি আসি, সেক্ষেত্রে আমার এখানে একটা অংশ আসতেছে, আবার এখানেও একটা, এই যে স্কোয়ার করে এখানেও একটা অংশ আসছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি পাই, এই q/p প্লাস q²/p²। তোমরা হয়তো বলতে পারো যে ম্যাডাম এখানে t/1 ফ্যাক্টোরিয়াল এটার স্কোয়ার আছে, তো এটা তো t স্কোয়ার আসে, তো এখানে 2 ফ্যাক্টোরিয়াল তো আমার নাই, এটা কোত্থেকে আসবে? এইটা আসবে, এই যে 2টা আছে এটাকে যদি আমি এখানে না লিখে এখানে লিখি, অর্থাৎ এখানে যদি লিখে দেই, সেক্ষেত্রে 2 ফ্যাক্টোরিয়াল যে কথা, 2 কিন্তু একই কথা, কারণ 2 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে গুণাকারে আমার কিন্তু 2ই আসে, অর্থাৎ 2 × 1 2। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি পেয়ে যাচ্ছি, এটাকে লসাগু করলে আমরা পেয়ে যাচ্ছি pq প্লাস q²/p²। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমার সেকেন্ড কিউমুলেন্ট, অর্থাৎ k2 কোএফিসিয়েন্ট অফ t²/2 ফ্যাক্টোরিয়াল। এরপরে হচ্ছে দেখো এখানে আমি হচ্ছে কিউ কমন নিয়েছি, কিউ কমন নেওয়ার পরে হচ্ছে আমার এটা এসছে। তো এরপরে হচ্ছে কি করেছি আমরা, এই p প্লাস কিউ, এটা হচ্ছে 1, p প্লাস কিউ সমান আমরা 1 জানি, তাহলে q/p², যেটা কিনা আমার ভ্যারিয়েন্স μ2 নির্দেশ করে। অর্থাৎ কিউমুলেন্ট জেনারেটিং ফাংশনের যে সেকেন্ড কিউমুলেন্ট, যেটা কিনা t²/2 ফ্যাক্টোরিয়ালের কোএফিসিয়েন্ট, সেটার মানটা আমার ভ্যারিয়েন্স μ2 নির্দেশ করে থাকে। তো এখন আমরা শুধু কি শিখলাম, যে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের জন্য শুধু যে কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন শিখেছি তাই নয়, যদি আমাকে বলা হয় যে ফাইন্ড কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন হেন্স ফাইন্ড মিন অ্যান্ড ভ্যারিয়েন্স, সেটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন থেকে।
হচ্ছে মিন আর ভ্যারিয়েন্সও জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের জন্য মিন আর ভ্যারিয়েন্স আমরা পেয়ে গেলাম। তো চলো চলে যাই এরপরে তৃতীয় তৃতীয় কিউমুলেন্স অর্থাৎ K3, ঠিক আছে, যেটা কিনা হচ্ছে টি কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এর কোএফিশিয়েন্ট। তো আমরা যে হচ্ছে আগের স্লাইডে পুরো যে হচ্ছে অংশটা দেখেছিলাম উপরে, ওখান থেকে হচ্ছে টি কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এর কোএফিশিয়েন্ট গুলো আমরা নিয়ে সেগুলাকে যোগ করে আমার এই টার্মটা আসে, ঠিক আছে। তো এখানে আমরা কিছু কাজ করব, কিছু কাজ করার পরে সেখান থেকে হচ্ছে একটা ছোটখাটো ফর্মে আনার চেষ্টা করব, ঠিক আছে। চলো দেখি এখানে আমি কি কি করেছি। তো ফার্স্টে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এখানে একটা নরমাল লসাগু আমরা করেছি, ঠিক আছে। তো এখানে আমি লসাগু করলে পি কিউব, তো পি কিউবের হচ্ছে পি, তো হচ্ছে পি স্কোয়ার কিউব প্লাস 3p কিউব স্কোয়ার প্লাস 2p কিউব, লসাগু করলে এটা আসে, এটা তোমরা বুঝতে পারছো আশা করি। তো এরপরে আমি করব কি, এই পুরো অংশটা থেকে কিউ কমন নিয়ে নিব। যদি আমি কিউ কমন নিই তাহলে আমার আসে পি স্কোয়ার প্লাস 3p কিউ প্লাস 2q স্কোয়ার, এই যে দেখো এটা আসে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমি এই যে 3pq আছে এটাকে আমি হচ্ছে একটু ভেঙে মিডল টার্মের মতো, মিডল টার্ম করার জন্য হচ্ছে উপযোগী করে লিখবো, অর্থাৎ pq প্লাস 2pq, এই 3pq কে ভেঙে এটা লিখলাম, আর হচ্ছে q বাই p কিউব এটাকে একটু আলাদা করে লিখলাম, আর এই অংশটাকে এখানে লিখে ফেললাম। লিখে ফেলার পরে এখন আমি এই অংশটুকু থেকে পি কমন নিব। এই যে দেখো এই অংশটুকু থেকে যদি আমি পি কমন নিই তাহলে আমার কি আসে পি প্লাস কিউ, আর এই অংশটুকু থেকে আমি 2q কমন নিব। এই যে 2q কমন নিব, 2q যদি আমি এখান থেকে কমন নিই তাহলে আমার কি আসে পি প্লাস কিউ আসে, ঠিক আছে। তো এখন আমরা জানি যে পি প্লাস কিউ সমান সমান হচ্ছে 1, তো এই অংশটুকু 1 হয়ে যাচ্ছে, এই অংশটুকু 1 হয়ে যাচ্ছে, 1 এর সাথে 2q গুণ হয়ে এই 2q, এই 1 এর সাথে p গুণ হয়ে p, আর বাম পাশে কিউ বাই পি কিউব যেটা ছিল সেটার মতোই আছে। তো কিউ বাই পি কিউব, তো পি প্লাস 2q, তো পি প্লাস 2q এর হচ্ছে এই যে 2qটা আছে এটাকে আমি ভেঙে কিউ প্লাস কিউ আকারে লিখব। তো কিউ প্লাস কিউ আকারে লেখার এখানে আমার একটা উদ্দেশ্য আছে, যেন আমি এই যে আমি যদি দুইটা কিউকে ভেঙে ফেলি তাহলে এই পি প্লাস কিউ এটাকে ইজিলি হচ্ছে একটা হচ্ছে পি প্লাস কিউ সমান যে 1 সেই ফর্মে নিয়ে আসতে পারবো। এর জন্যই হচ্ছে কিউকে ভেঙে দুইটা কিউ আকারে লেখা, তাহলে পি প্লাস কিউ এখানে হচ্ছে সমান সমান 1, আর এই কিউ রয়ে গেল, আর কিউ বাই পি কিউব এটা তো রয়ে গেল। তো হচ্ছে তৃতীয় যে কিউমুলেন্ট অর্থাৎ কোএফিশিয়েন্ট অফ টি কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটার হচ্ছে আমি শর্ট ফর্ম পেয়ে গেলাম, যেটা কিনা আমার μ3 অর্থাৎ তৃতীয় মোমেন্ট, ঠিক আছে, তৃতীয় সেন্ট্রাল মোমেন্ট, থার্ড সেন্ট্রাল মোমেন্ট যেটা সেটা নির্দেশ করে। এখন আমাদেরকে যদি বলা হয় যে এরকম ধরো যদি তোমাদের কোশ্চেন হয় যে ফর জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন ফাইন্ড কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন, হেন্স ফাইন্ড মিন, ভ্যারিয়েন্স এন্ড থার্ড সেন্ট্রাল মোমেন্ট, অথবা যদি বলা হয় যে হেন্স ফাইন্ড ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড সেন্ট্রাল মোমেন্ট, বা যদি বলা হয় যে ফার্স্ট র মোমেন্ট, সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট, থার্ড সেন্ট্রাল মোমেন্ট, সেক্ষেত্রে বের করতে বলা হয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা এখান থেকে ইজিলি করে ফেলতে পারছো, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওই একই কথা, তোমরা মোমেন্ট জেনারেটিং ফাংশনের ফর্মটা সরাসরি লিখে সেখান থেকে ট্রান্সফর্ম করে হচ্ছে কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন বের করবে, তারপরে সেখান থেকে হচ্ছে টি বাই 1 ফ্যাক্টোরিয়াল, টি স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, টি কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এর কোএফিশিয়েন্ট গুলা নিয়ে সেগুলোকে ট্রান্সফর্ম করে যথাক্রমে হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কিউমুলেন্ট গুলা বের করবে, এবং তার মাধ্যমে হচ্ছে তোমার হচ্ছে μ1 প্রাইম, μ2, μ3 অর্থাৎ মিন, ভ্যারিয়েন্স, তারপরে থার্ড সেন্ট্রাল মোমেন্ট, এগুলো আমরা হচ্ছে পেয়ে যাব। তো এরপরে আসো চতুর্থ কিউমুলেন্ট অর্থাৎ কোএফিশিয়েন্ট অফ টি টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল। দেখো আমি যদি আমার যে পূর্ববর্তী স্লাইডে হচ্ছে একেবারে যখন আমরা কিউমুলেন্ট জেনারেটিং ফাংশনের যে বড় ফর্মটা পেয়েছিলাম,
ওখান থেকে যদি আমি t⁴/4 ফ্যাক্টোরিয়ালের হচ্ছে যে কোফিশিয়েন্ট গুলো আনি, সেক্ষেত্রে সেগুলো যদি পরপর ক্রমান্বয়ে সাজিয়ে লিখি, তাহলে কিন্তু হচ্ছে আমি এই ফর্মটা পেয়ে যাই। তো এখন আমি এই ফর্মটার মধ্যে কিছু ট্রান্সফরমেশন করব। চলো কি কি ট্রান্সফরমেশন করা যায় দেখি। এখানে দেখো q²/p² অর্থাৎ 3টা q²/p² আছে। আবার এখানে দেখো q²/p², 4টা q²/p² আছে। তাহলে 3টা q²/p² আর 4টা q²/p², 4টা আর 3টা যোগ করে হচ্ছে আমার 7টা q²/p²। ঠিক আছে, তো আমি হচ্ছে যোগ করে এটাকে হচ্ছে একটু ছোট করে নিলাম। এরপরে আমরা কি করব, এরপরে এই ফর্মটা আমরা জাস্ট সরাসরি লসাগু দিব। এই যে এটা লসাগু নিলাম, লসাগু নেওয়ার পরে হচ্ছে আমার এই চেহারাটা আসলো। এখন তোমরা খেয়াল করো যে এই যে ভিতরে আমার 7p² q² আছে, 12p কিউব আছে। ঠিক আছে, এখানে আমি কিছু কমনও নিতে পারবো, আবার কিছু ভেঙেও লিখতে পারবো। তো চলো সেটা করি। এখানে দেখো আমি ফার্স্টে এই লাইনটা হচ্ছে আমি দুটো কাজ একসাথে করেছি, একসাথে করে একটা লাইন লিখেছি, কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কাজটা কি কি ঘটেছে এখানে। ফার্স্টে আমি যে জিনিসটা করেছি সেটা হচ্ছে লসাগু তো নিলাম, লসাগু করার পরে এখানে আমি ফার্স্টে কিউ কমন নিয়েছি। দেখো এই যে উপরের যে অংশটা আছে সেখান থেকে আমি কিউ কমন নিয়েছি। কিউ যদি আমি কমন নিই তাহলে আমার এখান থেকে পি কিউ, এখানে থাকে আমার 7p² কিউ, এখানে থাকে আমার 12p কিউ², এখানে থাকে 6q কিউ। ঠিক আছে, এরপরে আমি কি করেছি, কিউ কমন নেওয়ার পরে আমার ভিতরে যে জিনিসগুলো আমরা পেয়েছি এটাকে একটু ভেঙে লিখেছি। যেমন আমার কিউ কমন নেওয়ার পরে হচ্ছে কিউ কমন নেওয়ার পরে হচ্ছে যে অংশগুলো আমার আসে, যেমন 12p পি কিউ টু দি পাওয়ার কিউ, এটাকে আমরা ভেঙে ছয়টা করে লিখেছি। তারপর এখানে এটা লিখেছি, তারপর 7p² এটাকেও হচ্ছে আমরা একটু ভেঙে লেখার চেষ্টা করেছি। তো ভেঙে আমরা এমন ভাবে লিখবো যেন আমরা দুটা করে টার্ন করে সেখান থেকে হচ্ছে কমন নিতে পারি। তো ওই দুইটা কাজ, কিউ কমন নিয়ে এবং ভেঙে হচ্ছে একটু কমন নেওয়ার মতো করে লিখে হচ্ছে আমরা এই ফর্মটা পাচ্ছি। ঠিক আছে, এরপরে চলো আমরা কমন নিয়ে ফেলি। আমরা এখন এখান থেকে কমন নিব p², এই দুইটা ভাগ থেকে, এই দুইটা অংশ থেকে p² কমন নিলে p+p+q আসছে। তারপরে এই দুইটা অংশ থেকে আমি নিব 6p⁴, সেক্ষেত্রে আবার p+q আসছে। এবং এই অংশটা থেকে আমি 6q² কমন নিলে আমার আসছে হচ্ছে p+q। ঠিক আছে, দেখো আমি যে এই কাজগুলো আছে হচ্ছে আমরা করেছি, কেন করেছি, আমাদের একটা উদ্দেশ্য ছিল যেন আমার p+q আকারে কিছু আসে। তাহলে p+q আকারে আসলে অবশ্যই অনায়াসে আমরা p+q এর পরিবর্তে হচ্ছে 1 বসিয়ে হচ্ছে খুব সুন্দরভাবে জিনিসটাকে একটু ছোট করে ফেলতে পারবো। এখানে সেই জিনিসটাই করেছি। এখন দেখো পরের লাইনে আমরা করবো কি, এই p+q, এই p+q, এই p+q, এই তিনটে জায়গায় আমরা 1 বসি। তো 1 বসানোর পরে কি পাই আমরা, p² + 6pq + 6q², এই যে এটা এটা আর এটা। ঠিক আছে, এখন আমরা কি করব, এখানেও আমরা একটু ভাঙবো। চলো ভেঙে কি লেখি, আমরা কি লেখা যায় পরের স্লাইডে আমরা দেখছি। সেখানে যে অংশটা আমরা পেয়েছিলাম এখানে আমরা ভাঙা বলতে এখানে কমন নিয়েছি আমরা। পূর্বের স্লাইডে আমি আরেকবার একটু দেখাচ্ছি। দেখো এখানে p² + 6pq + 6q², এখানে যে লাস্টে যে দুইটা পোর্শন আছে এখান থেকে আমি 6q কমন নিয়েছি। ঠিক আছে, 6q, এই যে 6pq + 6q², এই দুটো অংশ থেকে 6q কমন নিয়েছে। 6q কমন নেওয়ার পরে আমার এসছে এই যে 6q কমন নেওয়ার পরে এসছে আমার p+q। দেখো এখানে আমি আবারও এই p+q এর পরিবর্তে হচ্ছে 1 লিখতে পারবো। তো লিখে ফেললাম p+q এর পরিবর্তে 1, সেক্ষেত্রে শুধু আমার এই 6q থাকলো। আর হচ্ছে p এর পরিবর্তে আমরা লিখলাম 1 - q, কারণ আমরা জানি p+q = হচ্ছে 1, সেক্ষেত্রে আমি p = লিখতে পারি 1 - q, আর এই স্কোয়ারটা স্কোয়ারের মতোই রেখে দিয়েছি। তো এরপরে আমরা কি করব, এরপরে আমরা হচ্ছে এই
1 মাইনাস কিউ হোল স্কয়ার এটাকে ভাঙবো, ভাঙার পর অর্থাৎ a মাইনাস বি হোল স্কয়ার সূত্র ভাঙবো, ভাঙার পরে 6q যোগ করব, যোগ করার পরে হচ্ছে এটা ভাঙার পরে এবং এটা যোগ করার পরে আমার আসছে কি 1 প্লাস 4q প্লাস কিউ স্কয়ার, আর কিউ বাই পি টু দি পাওয়ার 4 যে অংশটা ছিল ওটার মতোই আছে। এর পরের লাইনে আমরা হচ্ছে আর প্রসিড করব না, এর পরের লাইনে হচ্ছে প্রসিড না করে আমরা এই পর্যন্তই রেখে আমরা বলে দিব যে এগুলাই হচ্ছে আমার 4টা 4 কিউমুলেন্টস অফ জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তো কেউ যদি এর পরেও আরেকটা লাইন প্রসিড করতে চাও চাইলে প্রসিড করতে পারো, কোনো সমস্যা নেই। কিউ কমন নিয়ে এখান থেকে হচ্ছে চাইলে দেখাতে পারো যে কিউ কমন নিয়ে হচ্ছে 4 প্লাস কিউ চাইলে দেখাতে পারো, না দেখালেও চলবে। তো সেক্ষেত্রে আমি হচ্ছে এখানে স্লাইডে এই পর্যন্ত কমপ্লিট করে দিয়েছি। তো এইভাবেই হচ্ছে আমরা 4টা যে ফার্স্ট 4 কিউমুলেন্টস অফ জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন আছে সেটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। এখানে আরেকটা জিনিস তোমাদেরকে হচ্ছে আমি হচ্ছে নোট আকারে হচ্ছে একটু আলাদাভাবে বলতে চাচ্ছি। এই জিনিসটা আমার হচ্ছে পরবর্তীতে কাজে লাগবে বা কিভাবে লাগবে সেটা বলবো আমি। যে এখানে একটা জিনিস তোমাদেরকে একটা জিনিস তোমরা জেনে রাখো যে আমাদের যে চতুর্থ সেন্ট্রাল মোমেন্ট এটার কিন্তু সূত্র হচ্ছে k4 প্লাস 3k2 স্কয়ার। এখানে এই যে ফোর্থ কিউবিলেন্টের যে মানটা আছে সেটা কিন্তু অনায়াসে আমি এখানে বসিয়ে এবং k2 অর্থাৎ সেকেন্ড কিউবিলেন্টের মান আমরা আগেই বের করেছিলাম, সেই মানটা বসিয়ে কিন্তু আমরা অনায়াসে আমরা চতুর্থ সেন্ট্রাল মোমেন্ট আমরা বের করতে পারি। তো এখন আমার কথা হচ্ছে যে এই জিনিসটা আমি কেন এখানে অবতারণা করলাম। তোমাদের যদি কখনো এরকম প্রশ্ন হয় যে find the cumulative generating function for geometric distribution, hence find first four central moments, ঠিক আছে, যদি এরকম প্রশ্ন আসে যে cumulative generating function থেকে cumulative generating function বের করো এবং সেখান থেকে 4টা সেন্ট্রাল মোমেন্ট বের করে দেখাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা হচ্ছে এই প্রসিডিউরটা ফলো করতে পারবে। অর্থাৎ তোমরা হচ্ছে যে এতক্ষণ যে প্রসেসটা করলে কিউমুলেটিভ ফাংশনের পুরো প্রসেসটাই হচ্ছে এখানে তোমরা বের করে এই যে চতুর্থ সেন্ট্রাল মোমেন্ট যদি চাই অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয়। এক্ষেত্রে আমি আরেকটা কথা আবারও বলে দিচ্ছি, যখন তোমাদের অন্যান্য ডিস্ট্রিবিউশন গুলো পড়েছিলাম তখনও বলেছিলাম যে প্রথম সেন্ট্রাল মোমেন্টের মান সর্বদাই 0, কারণ তোমরা যখন এখানে আচ্ছা কিউমুলেটিভ ফাংশন যখন আমি পড়াচ্ছিলাম আজকে তখন হয়তো তোমরা দেখেছো যে ফার্স্ট কিউমুলেন্টের মান যেটা ছিল সেটা কিন্তু আমার ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট না, সেটা ফার্স্ট র মোমেন্ট ছিল, μ1 প্রাইম ছিল, ঠিক আছে, যেটা মিন নির্দেশ করে। তারপরে আমার সেকেন্ড কিউমুলেন্ট যেটা ছিল সেটা হচ্ছে আমার সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট নির্দেশ করে, ঠিক আছে। তো ফার্স্ট সেন্ট্রাল মোমেন্টের কথাটা কিন্তু ওখানে লেখা ছিল না, তো সেক্ষেত্রে তোমরা ফার্স্ট সেন্ট্রাল মোমেন্টকে অর্থাৎ μ1 সরাসরি হচ্ছে এটা সমান সমান হচ্ছে 0 লিখতে পারবে, কারণ হচ্ছে যে প্রত্যেক ডিস্ট্রিবিউশনের জন্য এবং হচ্ছে তোমরা যখন হচ্ছে বেসিক স্ট্যাটে হচ্ছে সেন্ট্রাল মোমেন্ট সব মোমেন্ট সম্পর্কে ডিটেইল যখন পড়েছো ওখানেই কিন্তু তোমরা দেখে এসছো যে ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট সর্বদা 0 হয়, অর্থাৎ μ1 এর মান 0 হয়। তো হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও ফার্স্ট সেন্ট্রাল মোমেন্টের মান হচ্ছে 0। সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট হচ্ছে তোমরা বের করেছো যেটা ছিল হচ্ছে তোমার k2 এর মান, ঠিক আছে। তারপরে থার্ড সেন্ট্রাল মোমেন্ট যেটা হচ্ছে k3 এর মান ছিল, আর ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট হচ্ছে এই যে k4 এর যে মানটা আছে সেটাকে এই যে এই সূত্রে বসিয়ে হচ্ছে আমরা চতুর্থ সেন্ট্রাল মোমেন্ট আমরা পেতে পারি। তো এভাবেই আমরা কিউমুলেটিভ জেনারেটিং ফাংশন থেকে কিউমুলেটিভ জেনারেটিং ফাংশন বের করে সেখান থেকে আমরা 4টা সেন্ট্রাল মোমেন্ট হচ্ছে আমরা বের করতে পারি, পাশাপাশি হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের মিন ভ্যারিয়েন্সও বের করতে পারি, ঠিক আছে। তো আজকে আমাদের হচ্ছে পাঠ্যসূচি অনুযায়ী, পাঠ্যসূচি বলতে হচ্ছে যে আউটলাইন অনুযায়ী আমাদের এই দুটো জিনিস দেখানোর কথা ছিল বা হচ্ছে স্টাডি করার কথা ছিল। তো সেই দুটো জিনিস তোমরা অলরেডি দেখে ফেলেছো। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ হচ্ছে ক্লাসটা মন দিয়ে দেখার জন্য। তো আমরা হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিবিউশনের ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের ধারাবাহিকতা অনুসারে পয়সন ডিস্ট্রিবিউশন পড়েছি, তার আগে বাইনোমিয়াল পড়েছি, বাইনোমিয়াল আগে বার্নৌলি পড়েছি, বার্নৌলি বাইনোমিয়াল
এখন তারপরে পয়সন পড়েছি, পয়সন শেষ হওয়ার পরে এখন আমরা জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন শুরু করেছি এবং আজকে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের পার্ট 2 পড়েছি, অর্থাৎ সেকেন্ড পার্টটা পড়েছি। তোমাদের যদি হচ্ছে ধরতে সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা পার্ট 1টাও দেখে নিতে পারো, আগের দিনের ক্লাসটা, গত সপ্তাহের ক্লাসটা। তো হচ্ছে আজকের পরে হচ্ছে এর পরে হচ্ছে আমি আশা করছি পরবর্তী ক্লাসে পার্ট 3 অর্থাৎ জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের তৃতীয় অংশে হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন নতুন কোনো কিছু নিয়ে হয়তো পড়বো। তো তোমরা ক্লাসটা হচ্ছে আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশনের বাকি অংশ নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।